আমি প্রথমেই আলোচনায় নিয়ে আসছি আধান কিভাবে সৃষ্টি হয়। তোমরা সবাই জানো প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দ্বারা গঠিত। আর পরমাণুগুলির গঠন তোমরা রসায়ন বিষয়ে অবশ্যই রসায়ন বই থেকে পড়েছ, এবং আরও নিচের ক্লাসেও ছিল পরমাণুর গঠন। পরমাণুর ভিতরে থাকে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন। আর নিউক্লিয়াসের বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জগুলি হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জগুলি হচ্ছে ধনাত্মক। চার্জ ইংরেজি শব্দ যার অর্থ আদান। এই আদান হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তাদের মৌলিক ধর্ম, যে ধর্মটা আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করে। তো এমনিতে আমরা প্রত্যেকটা বস্তুকেই, যে কোনো বস্তুকে, যে একটা আমার হাতে একটা কলম দেখা যায়, এটার মধ্যে কিন্তু কোনো চার্জ বা আধান নাই। কেন নাই? এটা যেই পরমাণুগুলি দিয়ে গঠিত, সেই পরমাণুগুলিতে প্রত্যেকটা পরমাণুতেই যতগুলি প্রোটন আছে ঠিক ততগুলি ইলেকট্রন আছে। এই ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা যখন সমান থাকে তখন একটা পদার্থ সর্বসাকুল্যে সে নিরপেক্ষ আচরণ করে। পরমাণুর গঠনটা যদি চিন্তা করো, এরকম হবে একটা নিউক্লিয়াস, যেটার ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন। এটার বাইরে বিভিন্ন কক্ষপথে থাকবে ইলেকট্রন, এবং সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলি, এই ইলেকট্রনগুলি কেন্দ্র থেকে অনেকটা দূরে হওয়ার কারণে কেন্দ্রের প্রতি তাদের আকর্ষণ অনেকটাই কম থাকে, যার কারণে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলি অনেক সময় কিছু কিছু পদার্থের বেলায় সর্বশেষ কক্ষপথের কয়েকটা ইলেকট্রন তারা মোটামুটি কেন্দ্র থেকে বিচ্ছিন্ন বা পদার্থের ভিতর তারা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। যেই সকল পদার্থের মধ্যে এই রকম ধর্ম আছে যে সর্বশেষ কক্ষপথের দুই একটা ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে, সেই পদার্থগুলিই বিদ্যুৎ পরিবাহী হয়। আর যে সকল পদার্থের মধ্যে এরকম শেষের কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে না, বা বন্ধন সৃষ্টি করার পরে দুইটা পরমাণু একত্রে মিশা, দুই বা ততোধিক পরমাণু একত্রে মিলিত হয়ে যখন অণু গঠন করে, তখন যদি তাদের অতিরিক্ত বা ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন না থাকে, তখন সেই পদার্থটা বিদ্যুৎ পরিবহন করে না। সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো কি, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। আর যেই পদার্থগুলি সেরকম মুক্ত ইলেকট্রন আছে যে পদার্থগুলি ভিতরে, সেই পদার্থগুলি হবে বিদ্যুৎ পরিবাহী। যাই হোক, আদান কিভাবে সৃষ্টি হয়? এমনিতে সাধারণত একটা পরমাণুর ভিতরে কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে, ঠিক বাইরের দিক দিয়ে বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, যার কারণে সর্বসাকুল্যে সে নিরপেক্ষ পরমাণুর মতো আচরণ করে। যতগুলি প্রোটন ততগুলি নিউট্রন, অর্থাৎ যেই পরিমাণে ধনাত্মক আদান সেই পরিমাণে থাকে ঋণাত্মক আদান। দুই আদান বিপরীতধর্মী আদান পরস্পর নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং নিরপেক্ষ পদার্থের মতো আচরণ করে। কিন্তু কখনো কোনো কারণে যদি বাইরের কক্ষপথ থেকে কোনো কারণে যদি একটা দুইটা ইলেকট্রন সরায় নেওয়া যায়, অথবা শেষের কক্ষপথে যদি একটা দুইটা ইলেকট্রন দেওয়া যায়, কোনো প্রক্রিয়ায় যদি দেওয়া যায়, তখন অবস্থাটা কি হবে? তোমরা একটু চিন্তা করো, তখন অবস্থাটা কি হবে? যদি আমি শেষের কক্ষপথ থেকে মনে করো এই পদার্থে, মনে করো এই পরমাণুটাতে প্রোটন আছে হইলো 10টা,
ইলেকট্রন আছে 10টা। 10টা ইলেকট্রন আছে। তাহলে এই অবস্থায় পরমাণুটা নিরপেক্ষ আচরণ করবে। যদি আমি কোনোভাবে শেষের কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন বা একটা ইলেকট্রন যদি আমি সরায় নিতে পারি, তাহলে কি থাকবে? 9টা ইলেকট্রন থাকবে। 9টা ইলেকট্রন। তখন প্রোটন তো 10টা, ঠিকই 10টা রইল। তাহলে টোটাল যদি আমি হিসাব করি, তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের পরিমাণ বেশি। কয়টা ইলেকট্রন বেশি? একটা ইলেকট্রন বেশি। তার মানে এই পরমাণুটাতে হিসেব করলে ধনাত্মক চার্জের পরিমাণ হবে বেশি এবং ঋণাত্মক চার্জের পরিমাণ হবে কম। তখন এই 9টা ইলেকট্রন 9টা প্রোটনের চার্জকে ডিসপোজ করবে এবং একটা প্রোটন যেটা থাকবে সেটাই এই পরমাণুর ধর্ম প্রদর্শন করবে এবং ধনাত্মক আদান প্রকাশ করবে। এমনিভাবে যদি 2টা ইলেকট্রন সরায় নেওয়া যায়, তাহলে 2টা প্রোটন বেশি দেখা যাবে। তাহলে 2টা প্রোটনের চার্জ তখন প্রদর্শিত হবে। তখন এই পরমাণুটাই ধনাত্মক আদানে আহিত হবে, অর্থাৎ ধনাত্মক চার্জে চার্জিত হবে। আবার যদি আমি কোনোভাবে যদি সর্বশেষ খুলকে বা সর্বশেষ কক্ষপথে যদি আমি একটা ইলেকট্রন বাইরে থেকে কোনোভাবে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কত হবে? তাহলে এই ক্ষেত্রে 10টা নিরপেক্ষ অবস্থা থাকে 10টা, তখন এই ক্ষেত্রে হবে কয়টা? 11টা। 11টা ইলেকট্রন যখন হবে, তখন প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি হইল একটা, অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণটা তখন এই পরমাণুতে ঋণাত্মক চার্জের পরিমাণ তখন বেশি হলো। তো ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি হওয়ার কারণে এই টোটাল পরমাণুটাই ঋণাত্মক চার্জে চার্জিত হবে, অর্থাৎ ঋণাত্মক আদানে আহিত হবে। এমনিভাবে কোনো একটা পরমাণু আদানগ্রস্ত হয় বা আয়নে পরিণত হয়। যদি ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান থাকে তাহলে হয় নিরপেক্ষ, আর যদি সমান না থাকে তাহলে হয় কি? আদানযুক্ত বা আহিত হয়, আদানযুক্ত হয়। আর এই আদানযুক্ত কণিকাকেই পরমাণুকে আমরা তখন তাকে বলবো কি? আয়ন। যদি ইলেকট্রন কম থাকে, প্রোটন বেশি থাকে। যদি প্রোটন বেশি থাকে তাহলে ধনাত্মক চার্জ বেশি, তাহলে ধনাত্মক আয়ন হবে। আর ইলেকট্রন বেশি হইলে ঋণাত্মক চার্জ বেশি হবে, তাহলে এটাকে বলা হবে ঋণাত্মক আয়ন। এখন কথা হচ্ছে, আমরা কিভাবে একটা ইলেকট্রন এখান থেকে সরায় নিতে পারি, অথবা কিভাবে একটা ইলেকট্রন এটাতে দিতে পারি। এটা আমরা যেহেতু ইলেকট্রনগুলি আমরা ধরতে পারবো না, চোখে দেখতেও পারবো না, আমরা শুধু কি করতে পারবো? এটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কমানো বাড়ানোর একটাই পথ আছে, যেটা হলো 2টা বস্তুর মধ্যে ঘর্ষণ। 2টা বস্তু যদি একসাথে ঘর্ষণ করা হয়, 2টা বস্তু একসাথে যদি ঘর্ষণ করা হয়, 2 জাতের 2টা বস্তু, 2 ধরনের 2টা বস্তু যদি আমি একসাথে ঘর্ষণ করি, তাহলে কি হবে? যেই পদার্থটার ইলেকট্রন আসক্তি বেশি সেই পদার্থটা ইলেকট্রন গ্রহণ করবে, যেই পদার্থটার ইলেকট্রন আসক্তি কম সেই পদার্থটা ইলেকট্রন ছেড়ে দেবে। আসলে এই আসক্তিটা কেন হয় ওটা আরবার বিস্তারিত বর্ণনা আছে। ওইটা প্রত্যেকটা পরমাণুই তার সর্বশেষ খুলকে অষ্টক পূর্ণ করতে চায়। এটা পরমাণুর একটা মৌলিক ধর্ম। প্রত্যেকটা পরমাণুই সর্বশেষ খুলকে অষ্টক পূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো বা নিষ্ক্রিয় পদার্থ হইতে চায়, নিষ্ক্রিয় হতে চায়, বা তার স্থায়িত্ব বৃদ্ধি করতে চায়, স্থিতিশীল হতে চায়। তো এটা হলো ইলেকট্রন আসক্তির কারণ। এই ইলেকট্রন আসক্তি যেই পদার্থের, আমি 2টা বস্তু নিলাম হাতে, এই 2টা বস্তুর মধ্যে এটা ডাস্টার, এটা হলো মার্কার। এই 2টা বস্তু যদি আমি একসাথে ঘর্ষণ করি, তাহলে তাদের বাইরের দিকে যেই পরমাণুগুলি আছে এই পরমাণুগুলির
বাইরের দিকে যে ইলেকট্রনগুলি আছে, এই ইলেকট্রন একটা থেকে ইলেকট্রন আরেকটাতে চলে যাবে। যদি যদি দুইটা বস্তু একই উপাদানের তৈরি হয় তাহলে একটা থেকে আরেকটাতে যাবে না, কারণ দুইটারই ইলেকট্রন আসক্তি সমান থাকবে। যদি দুইটা বস্তু দুই উপাদানের হয় তাহলে যেটার ইলেকট্রন আসক্তি বেশি সেটাতে অন্যটার থেকে সেটাতে ইলেকট্রন একটা দুইটা ইলেকট্রন চলে যাবে। প্রত্যেকটা একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন যায় তাহলে তোমরা বুঝতে পারো যে একটা পদার্থ থেকে বা এই পদার্থের মধ্যে কত কোটি কোটি ইলেকট্রন আছে, ইলেকট্রন থেকে কত কোটি কোটি পরমাণু আছে, কত কোটি কোটি ইলেকট্রন এটাতে যাবে, তখন টোটাল চার্জের পরিমাণটা কেমন হবে। তো এই যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কোনোভাবে যদি আমরা ঘর্ষণের ফলে যদি আমরা ইলেকট্রন স্থানান্তর করতে পারি তাহলেই ওই বস্তুতে আদানের সৃষ্টি হয় বা চার্জের সৃষ্টি হয়। তখন আমরা এই আদান যুক্ত পদার্থটাকে যদি অন্য একটা পদার্থের নিকটে ধরি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করবে। একটা নিরপেক্ষ বস্তুর কাছে যদি নেই তাহলে কি পাওয়া যাবে, ওই নিরপেক্ষ বস্তুকে ওই বস্তুটা আকর্ষণ করবে। তো এটার একটু কারণ আমি পরে বর্ণনা করতেছি। তাহলে প্রথমে আমার বর্ণনায় আসলো আদান কিভাবে সৃষ্টি হয়। আদান কিভাবে সৃষ্টি হয়, যে পরমাণু থেকে যদি কোনো কারণে ইলেকট্রন স্থানান্তর করা যায় তাহলে ওই পরমাণুটা আদানগ্রস্ত হয়, তাহলে ওই পদার্থটাই টোটালি আদানগ্রস্ত হয়। তাহলে আমার প্রথমটার বর্ণনা আপাতত শেষ করলাম। দ্বিতীয়টাতে আসি, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া। ঘর্ষণের কথাটা অনেকটা চলে আসছে। ঘর্ষণের ফলে দুটি বস্তু যদি ঘর্ষণ করি তাহলে একটা থেকে আরেকটাতে ইলেকট্রন চলে যাবে। তখন একটা হবে দুটা বস্তু যদি আমি একসাথে ঘর্ষণ করি তাহলে একটা থেকে আরেকটাতে ইলেকট্রন চলে যাবে। তো যেইটাতে ইলেকট্রন গেল তাতে ইলেকট্রনের পরিমাণ যেটাতে বেশি হইল এটা হবে ঋণাত্মক চার্জ যুক্ত, অর্থাৎ ইলেকট্রন বেশি থাকার, ইলেকট্রনের চার্জ হইতে ঋণাত্মক। তো যেই বস্তুটাতে ইলেকট্রন গেল সেটাতে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, আর বেড়ে যাওয়ার কারণে সেই পদার্থটা হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর যেই বস্তু থেকে ইলেকট্রন গেল সেই বস্তুতে ইলেকট্রন হলো কম, অর্থাৎ প্রোটনের সংখ্যা তখন এটাতে বেশি, যার কারণে এই পদার্থটা হবে ধনাত্মক আদান যুক্ত, পজিটিভ চার্জ যুক্ত। তো এইভাবে ঘর্ষণের ফলে একটা বস্তু আর একটা বস্তুতে একটা ইলেকট্রন আদান প্রদানের ফলে চার্জের উৎপত্তি হয়। ধরো একটা কাঁচদণ্ডকে যদি আমি সিল্কের কাপড় দিয়ে যদি একটা কাঁচদণ্ডকে ঘষি তাহলে কাঁচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে। কারণ হলো সিল্কের কাপড়ের ইলেকট্রন আসক্তি কাচের থেকে বেশি। একটা কাঁচদণ্ডকে যদি আমি সিল্কের কাপড় দিয়ে ঘষি, এটা হলো কাঁচ, এটা হলো সিল্ক। একটা কাঁচদণ্ডকে যদি আমি সিল্কের কাপড় দিয়ে কিছুক্ষণ ঘষি তাহলে কি হবে, কাঁচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে আসবে। তাহলে কাঁচদণ্ডটা কি হবে, কাঁচদণ্ডটা হবে ধনাত্মক আদানযুক্ত আর সিল্কের কাপড়টা হবে ঋণাত্মক আদানযুক্ত। যেটাতে ইলেকট্রন বেশি থাকবে সেটা হবে ঋণাত্মক আদানযুক্ত, আর যেটাতে ইলেকট্রন কম হবে অর্থাৎ প্রোটনের পরিমাণ বেশি থাকবে সেটা হবে ধনাত্মক চার্জযুক্ত। এমনিভাবে যদি আমি একটা প্লাস্টিক দণ্ড আর যদি একটা
পশমি কাপড় বা ফ্লানেলের কাপড় দিয়ে যদি ঘষি, তখন দেখা যাবে যে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি ফ্লানেলের চেয়ে কম, ফ্লানেলের চেয়ে বেশি, প্লাস্টিকের আসক্তি বেশি, যার কারণে প্লাস্টিক দণ্ডে ইলেকট্রন চলে যাবে। এই ক্ষেত্রে প্লাস্টিক দণ্ডটা হবে ঋণাত্মক আধানযুক্ত, আর পশমি কাপড়টা হবে, ফ্লানেলের কাপড়টা হবে ধনাত্মক আধানযুক্ত। আমরা যদি দুইটি প্লাস্টিক দণ্ড রেশমি সিল্ক ফ্লানেলের কাপড় দিয়ে ঘষে যদি দুইটি প্লাস্টিক দণ্ড আমি ঋণাত্মক আদানে আহিত করি, ঋণাত্মক চার্জিত করি, তাহলে দেখা যাবে আমি একটা দণ্ডকে সুতা দিয়ে যদি ঝুলিয়ে দিই, একটা দণ্ডকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি আরেকটা দণ্ড এটার কাছে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি যে বিকর্ষণ করছে, কারণ এটার মধ্যেও ঋণাত্মক চার্জ, এটার মধ্যেও ঋণাত্মক চার্জ, দেখা যাবে তারা একটা আরেকটাকে বিকর্ষণ করছে। আবার প্রথম যেটা নিয়েছিলাম কাঁচদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষলে কি হয়, কাঁচদণ্ডটা ধনাত্মক আদানে আহিত হয়। আবার প্লাস্টিক দণ্ডকে ফ্লানেলের কাপড় দিয়ে ঘষলে ঋণাত্মক আদানে আহিত হয়। তাহলে একটা কাঁচদণ্ড আরেকটা প্লাস্টিক দণ্ড যদি আমি এই চার্জিত দণ্ড দুইটা যদি একটাকে ঝুলিয়ে দিয়ে, সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে আরেকটা এটা কাছে আনি, তাহলে দেখা যাবে যে একটা আরেকটাকে আকর্ষণ করছে। এটা থেকে বোঝা যায় যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন দেখার বিষয় যে আবেশটা কি। এর আগে আমি একটা কথা বলতে চাই। দেখা যাবে আমি যদি চিরুনি দিয়ে চুল আশ্রয়ে যদি আমি একটা ছোট ছোট কাগজের টুকরার সামনে ধরি, দেখা যাবে কাগজের টুকরাগুলি প্রথমে চিরুনিতে লাফিয়ে উঠবে। কেন লাফিয়ে উঠবে? তাহলে চিরুনি কি করলো? চিরুনি কাগজের টুকরাগুলিকে আকর্ষণ করলো। এই ক্ষেত্রে চিরুনিতে কোন চার্জ, চুল আঁচড়ানোর ফলে চিরুনিতে কোন আদান সৃষ্টি হলো? আমরা জানি চিরুনি আর চুলের ঘর্ষণে চিরুনি তো প্লাস্টিক দণ্ড ইলেকট্রন গ্রহণ করবে। প্লাস্টিক দণ্ড চিরুনি ইলেকট্রন গ্রহণ করে, চিরুনি হবে ঋণাত্মক চার্জযুক্ত। তো ঋণাত্মক চার্জযুক্ত চিরুনি কাগজের টুকরাকে কেন আকর্ষণ করবে? আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু কাগজের টুকরাতে তো কোনো চার্জই নেই, তাহলে আকর্ষণ করবে কেন? এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হলো আবেশ প্রক্রিয়া। আবেশ মানে কাছাকাছি এসে একবারে স্পর্শ না করে একবারে কাছাকাছি যদি নিয়ে আসি, বা স্পর্শ করলেও কি হবে, আমি একটু চিত্র এঁকে দেখাই। একটা দণ্ড আমার ঋণাত্মক চার্জে চার্জিত, ঋণাত্মক চার্জ, এটা মনে করলাম চিরুনি ঋণাত্মক চার্জযুক্ত। ঋণাত্মক এই চিহ্নগুলি আমি ঋণাত্মক চিহ্ন দিয়ে বুঝাইলাম যে ঋণাত্মক এই কণিকাগুলি এখানে বিরাজমান। আরেকটা কাগজের টুকরা হইল এরকম, কাগজের টুকরার মধ্যে তো প্লাস চিহ্ন আছে, ধনাত্মক কণিকাও আছে, ঋণাত্মক কণিকাও আছে। ধনাত্মক কণিকা, ঋণাত্মক কণিকা সবটা ছড়ায় ছিটায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে। যদি আমি চিরুনিটা কাগজের টুকরার কাছাকাছি আনার ফলে দেখা যাবে যে এই কাগজের টুকরার মধ্যে এই ঋণাত্মক কণিকাগুলির আকর্ষণে, ঋণাত্মক কণিকার আকর্ষণে কাগজের টুকরাগুলির থেকে
ধনাত্মক চার্জগুলি এই প্রান্তে চলে আসবে, আর ঋণাত্মক চার্জগুলি, ঋণাত্মক কণিকাগুলি ওই প্রান্তে চলে যাবে। এই প্রান্তে থাকবে ধনাত্মক চার্জ। প্রথমত কাগজের টুকরার মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক কণিকাগুলি ছড়ায়া ছিটায়া ছিল, নিরপেক্ষ অবস্থায় ছিল। যখন আমি চিরুনিটা কাগজের টুকরার কাছাকাছি আনলাম, তখন দেখা গেল যে কাগজের টুকরা থেকে ধনাত্মক কণিকাগুলি এই প্রান্তে, এটার আকর্ষণে, চিরুনির আকর্ষণে ধনাত্মক কণিকাগুলি এই প্রান্তে চলে আসছে, আর ঋণাত্মক কণিকাগুলি ওই প্রান্তে চলে গেছে। অর্থাৎ তখন এই প্রান্তটা বিপরীত চার্জ বিশিষ্ট হইল। বিপরীত চার্জ বিশিষ্ট হওয়ার কারণে চিরুনি তখন এই কাগজের টুকরাকে আকর্ষণ করবে। তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, তোমরা যখন কাজটা প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে যে চিরুনি কাগজের টুকরাগুলি আকর্ষণ করার পরক্ষণেই আবার কাগজের টুকরাগুলি চিরুনি থেকে লাফিয়ে পড়ে, অর্থাৎ তখন আবার বিকর্ষণ করে। কারণ যখন এটা আকর্ষণ করে চিরুনিতে স্পর্শ করে, তখন আর এরকম আহিত অবস্থায় থাকে না, আবেশ তখন আর থাকে না, তখন তো পুরাটাই আকর্ষণ করে যায়, আকর্ষিত হয়ে যায়, তখন আবার আগের অবস্থায় হয়ে যায়। কাগজের টুকরোগুলি আগের মতো নিরপেক্ষ হয়ে যাওয়ার কারণে তখন আবার চিরুনি থেকে এগুলি লাফিয়ে পড়ে। তো আবেশ হচ্ছে যে একটা আহিত বস্তুর সংস্পর্শে আরেকটা বস্তু তার আদানে পরিণত হওয়ার যেই প্রক্রিয়া, এটাই হচ্ছে আবেশ প্রক্রিয়া। এখন আমি আবেশ প্রক্রিয়ার আরেকটা উদাহরণ দিতে চাই। ধরো দুইটা গোলক পাশাপাশি সংস্পর্শে আছে, দুইটা গোলক সংস্পর্শে আছে, একসাথে লাগানো আছে, নিরপেক্ষ আছে। এখন কোনোভাবে এই দুইটা গোলককে দুইটা চার্জে চার্জিত করা যাবে কিনা? এক্ষেত্রে এটা করা সম্ভব। যদি আমি একটা ধনাত্মক একটা কাচদণ্ডকে আমি সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করে কাচদণ্ডটা ধনাত্মক চার্জে পরিণত করে যদি আমি কাচদণ্ডটা এখানে আনি, তাহলে কি হবে? এই কাচদণ্ডটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট হওয়ার কারণে এই দুইটা যেহেতু সংস্পর্শ আছে, এই দিকে চলে আসবে ঋণাত্মকগুলি, এই দিকে চলে আসবে আর ধনাত্মকগুলি এই প্রান্তে চলে যাবে, এই প্রান্তে। তখন আমি যদি দুইটা আলাদা করে ফেলি, দুইটা গোলক আমি আলাদা করে ফেলি, তখন একটা হবে ঋণাত্মক চার্জ যুক্ত, আরেকটা হবে ধনাত্মক চার্জ যুক্ত। এমনি ভাবে কোনো একটা বস্তুর আবেশে, কোনো একটা চার্জের বা আদানের আবেশে আরেকটা বস্তু আদানে পরিণত হয়। এই বিষয়টা আলোচনা করলাম। এখন আমি একটু দ্রুত চলে যাই তড়িৎ বীক্ষণ যন্ত্র।